অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। পর্ব ৮। পেটের বাঁ দিকটায় অসহনীয় ব্যথা। তলপেটের নিচ থেকে কোমর পর্যন্ত ধীরে ধীরে অবশ হয়ে আসছে শরীরটা। যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে ঠিকমতো হাঁটতেও পারছে না ইমামা। কারিবদের পারিবারিক কবরস্থান শহরের অনেক বাইরে, একেবারে জনমানব শূন্য নির্জন এক প্রান্তে। অনেকটা কাঁচা রাস্তা পেরিয়ে তবেই পৌঁছতে হয় লোকালয়ে। আশপাশে নেই কোনো বাড়িঘর, নেই যানবাহনের চিহ্ন। বাধ্য হয়ে হেঁটেই যেতে হবে পাকা রাস্তা পর্যন্ত। এখন ভীষণ আফসোস হচ্ছে ইমামার। তখনই অফিসারের সঙ্গে চলে গেলে ভালো হতো, কিন্তু এখন আর কোনো উপায় নেই হাঁটা ছাড়া। পেটের যন্ত্রণায় কুঁকড়ে গেলেও থেমে নেই সে। ঠিক সময় বাসায় না ফিরলে ইমান ওয়াসিম সন্দেহ করে বসবেন। একবার ইমান ওয়াসিমের সন্দেহের মুখে পড়ে গেলে সবটা আরও জটিল হয়ে যাবে। কিছুদূর যেতেই হঠাৎ ধুলো উড়িয়ে হিংস্র গতিতে ছুটে আসা একটা বাইক বেপরোয়াভাবে তার সামনে এসে ব্রেক কষল। চাকার কর্কশ শব্দে আঁতকে উঠে 2 কদম পিছিয়ে গেল ইমামা। কম্পিত চোখের পাপড়িজোড়া মেলে সামনে তাকাতেই দ্বিতীয় দফায় চমকে উঠল ইমামা। ঠিক 1 হাত দূরত্বে সেই ব্ল্যাক মাম্বাটা দাঁড়িয়ে আছে, হঠাৎ অশরীরী আত্মার মতো উপস্থিত হয়ে। ডেনিম জ্যাকেট পরিহিত মানবটার ঘাড় ডানে কাত করা। লাল ধুলোমাটি কুয়াশার মতো চারপাশ ঢেকে রেখেছে। চারিদিক ধোঁয়াটে, নিস্তব্ধ। ধুলোর আস্তরণ একটু একটু করে মিলিয়ে যেতেই ইমামার চোখ সূক্ষ্ম হয়ে ছুটে গেল মানবের দিকে। সেদিনের মতো আজও তার দৃষ্টি গিয়ে থামল বাঁ হাতের পৃষ্ঠদেশে খচিত সাপের মাথার ট্যাটুতে। ভয়ঙ্কর দেখতে ঘুটঘুটে কালো একটি সাপের মাথা। ইমামা ধীরে ধীরে মুখ তুলে তাকালো মানবটার দিকে। হেলমেটের ভেতর কালো নিনজা মাস্কে ঢাকা মুখ বিধায় চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। ঘাড় সোজা না বলে চোখের দিকটাও অস্পষ্ট। তবে ইমামা এটা নিশ্চিত, এই মানবের চোখের মণি একদম ঘুটঘুটে কালো নয়। সে গভীর মনোযোগে লোকটাকে পর্যবেক্ষণ করছিল। এমন সময় মানবটা হঠাৎ একটা হেলমেট তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, লিফট লাগবে ম্যাম? এই জনমানব শূন্য নিরিবিলি জায়গায় অকস্মাৎ উদয় হওয়া এই অজ্ঞাত মানবের শীতল কণ্ঠে সম্বিত ফিরে পায় ইমামা। হঠাৎ করেই চমকে উঠল সে। তার কাছে কণ্ঠটা বেশ চেনা চেনা লাগল। ইমামার তীর্যক দৃষ্টি তড়াক সংকুচিত হয়ে আবারও ছুটে গেল তার দিকে। বিহ্বলিত হয়ে তাকালো মানবের ডান হাতে ধরা হেলমেটের দিকে। তারপর কি যেন ভেবে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে তার হাত থেকে হেলমেট নিয়ে বাইকে উঠে বসল। কৃতজ্ঞ গলায় বলল, ধন্যবাদ। মানবের চেহারায় আচ্ছাদিত মাস্কের অন্তরালে থাকা রাশভারী মুখে ফুটে ওঠা শয়তানির ছাপ ইমামার চোখ এড়িয়ে গেল। মানব বাইক স্টার্ট দিতে চাবি ঘোরাতে যাচ্ছিল, ঠিক তখনই ইমামা পিছন থেকে হঠাৎ বলে উঠল, আমার ফোনটা একটু ধরবেন কাইন্ডলি? ফোনের জন্য চুল বানা যাচ্ছে না। মানবের বিরক্তির ঝলক পিছনের সিটে বসা ইমামা রিয়ার মিরার দিয়ে স্পষ্ট দেখতে পেল। তবু সে ফোনটা বাড়িয়ে দিল। মানবটা অগত্যা ফোনটা হাতে নিল, তবে এবারও বাম হাত রেখে আগের মতোই ডান হাতে। ইমামা শুকনো ঢোক গিলল। মুহূর্তের ব্যবধানে আবারও খুচরো অজুহাত খুঁজে ব্যাগটা বাড়িয়ে দিল তার দিকে। এবারও সে ডান হাতেই নিল। ইমামা হঠাৎ ডেকে উঠল, শুনছেন? জি। সেই বরফ গলা শীতল কণ্ঠ। ইমামা ঘামতে শুরু করল। সে কাঁধ ঘুরিয়ে আশপাশ দেখল। চারপাশ নির্জন, নিস্তব্ধ, কেউ নেই। শুকনো গলা ভিজিয়ে কোনো রকমে বলল, কিছু না, স্টার্ট দেন। বাইক চলতে শুরু করল। চাকাগুলোর ঘূর্ণনে ধুলো উঠছে। সেই ইমামার মনের ভেতর জমছে আতঙ্কের মেঘ। সারা শরীর ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে। তবু আজ সে পিছিয়ে আসবে না। খুনির এত কাছে এসে ভয় পাওয়া মানে হেরে যাওয়া। সেই ইটের জবাব পাটকেল দিয়ে নয়, ইট দিয়েই জবাব দেয় সে। জানের বদলে জান যাবে। কাঁপা হাতে ব্যাগের ভেতর থেকে রিভলভার বের করল ইমামা। ঠিক যখন পিছন থেকে মানবের ঘাড় লক্ষ্যভেদে কম্পিত হাতে ট্রিগারে চাপ দিতে যাবে, তখনই মানবের জ্যাকেটের ভেতর থেকে একটা চিকন পাতলা ঘুটঘুটে কালো সাপ ফড়া তুলে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে হিংস্রভাবে হাঁ করে ইমামার মুখে ছোবর মারতে উদ্যত হলো সেটা। ইমামা ভয়ে চিৎকার করে চলন্ত বাইক থেকে ছিটকে পড়ল মাটিতে। তার পড়ে যাওয়া মাত্র একটু সামনে গিয়ে বাইকটা থেমে গেল। ড্যানিম জ্যাকেট পরিষেদ মানব ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো ইমামার কুণ্ঠিত মুখের দিকে। মুখোশের আড়ালে ঠোঁট বাঁকিয়ে তুচ্ছ ভঙ্গিতে হেসে বলল, সরি ম্যাম। উফস, সরি লাভলি ওয়াইফ। বলেই সঙ্গে সঙ্গে চাকার কর্কশ শব্দ তুলে চলে গেল। ইমামা আহত অবস্থাতেও তড়িজড়ি করে ফোনে বাইকের নাম্বার প্লেটের ছবি তুলে রাখে। ধুলোমাখা শরীরে উপরে যাচ্ছিল ইমামা। তখনই বসার ঘর থেকে ইমনের কণ্ঠস্বর ভেসে আসে,
ইমামার পদযুগল থেমে ঘুরে দাঁড়ায়। ইমন বসার ঘর থেকে উকি দিয়ে বলল, এই আপু, জলদি ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। ইমামা হালকা হেসে মাথা নাড়িয়ে উপরে চলে গেল। কিছু সময়ের ব্যবধানে ফ্রেশ হয়ে সোজা ডাইনিং টেবিলে গেল। ইমন তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। সে পাশে বসতেই ইমন মুচকি হাসল বোনের দিকে তাকিয়ে। অতঃপর নিজের খাওয়ায় মনোযোগ দিল। ইমামাও খেতে শুরু করল। মিসেস নিহারিকা রান্নাঘর থেকে তরকারির বাকিগুলো এনে টেবিলে সাজিয়ে রাখছেন। ভাত মাখতে গিয়ে ইমামা টের পেল হাতের ক্ষতটো বেশ গাঢ়। তখন বাইক থেকে ছিটকে গিয়ে বালির ওপর পড়লেও হাতের তালুর চামড়া কিছুটা ছিলে মাংস বেরিয়ে গেছে, যার কারণে এখন খুব জ্বলছে। ইমামা থাকছে না দেখে ইমন উদ্বেগ নিয়ে বোনের হাত দেখল। সচকিত চোখে ক্ষতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কথা না বাড়িয়ে সে নিজেই বোনকে খাইতে দিতে শুরু করল। ভাই বোনের এই স্নেহময় স্নিগ্ধস্পর্শী মুহূর্ত দেখে মিসেস নিহারিকা হঠাৎ জ্বলে উঠলেন। তিনি রান্নাঘর থেকে তেড়ে এসে ইমনের মাথায় গাঁটটা মেরে ধমক দিয়ে বললেন, তোকে বলেছিলাম 5 মিনিটের ভেতর খাওয়া শেষ করে কোচিংয়ে যাবি। এসব আধিক্যে দেখাতে কে বলেছে তোকে? ভাইকে মারতে দেখে ইমামা প্রতিবাদ করে উঠল। মা, ওকে মারছো কেন? মিসেস নিহারিকা রণমূর্তির রূপ ধারণ করলেন মুহূর্তের মধ্যেই। ইমামার ওপর চিড়বিড়িয়ে উঠলেন তিনি। তুই চুপ, একদম চুপ, আমাদের মা ছেলের মধ্যে একদম আসবি না তুই। ইমানা আহত চোখে বলল, মা, আমিও তোমার মেয়ে। সবসময়ের মতো মিসেস নিহারিকা আজও অল্পতে চিৎকার চেঁচামেচি শুরু করলেন। তুই আমার মেয়ে না, আমি মানতে পারি না তোকে, আর কখনো আমাকে মা বলে ডাকবি না। আপত ক্ষোভে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে হাঁটা ধরলেন। ইমামা উঠে মায়ের পিছু পিছু গেল। বুক ধরা কান্না গিলে কাঁপা গলায় বলল, যদি কখনো প্রমাণ হয় আমি সত্যি তোমার মেয়ে না, তখন কি করবে? মিসেস নিহারিকা থমকে গিয়ে পিছন ফিরে তাকান। অস্পষ্ট এক উৎপীড়ন সৃষ্টি হয় তার ভেতর। কিয়ৎক্ষণ নিস্পৃহ চোখে ইমামার বিবর্ণ মুখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বললেন, যদি এমনটা কোনোদিন প্রমাণ হয় তাহলে সেদিন স্বইচ্ছায় তোমাকে কাছে টেনে নেব আমি। সেদিন তুমি আমাকে মা বলে মেনে না নিলেও তোমাকে মেয়ে হিসেবে কাছে টানতে চাইব আমি। ছোট থেকে যেই ভালোবাসাগুলো চেয়ে এসেছো তুমি, সবটা দেব তোমায়। হনহনিয়ে চলে গেলেন মিসেস নিহারিকা। ইমামার থুতনি ভেঙে আসে। হঠাৎ করে বুকের ভেতর টান দিয়ে ধরল, কিন্তু কারণটা ঠিক বোঝা গেল না। বুক হিম হয়ে 2 চোখ বাষ্পাকুল হয়ে ওঠে। সে ছুটে যায় ভাইয়ের কাছে। ইমনের মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, ইমন, তোর আমি কি? ইমন সরল হাস্যে বলল, আমার ইমাই আপু। তুই আমার কি? মিষ্টি ভাই। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের সম্পর্কটা কি? ইমন বোনের উষ্ণ বুকে বিড়াল ছানার মতো মিয়ে গিয়ে দৃঢ়তাপূর্ণ কণ্ঠে বলল, আমরা ভাই বোন। ইমনের চিত্ত শীতল প্রত্যুত্তরে ইমামা বুক ভরে নিঃশ্বাস টানল। ঠোঁটে এক চিলে আলোড়ন খেলল। বুক মথিত দীর্ঘশ্বাস আলগোছে ছেড়ে চুমু খেল ভাইয়ের চুলে। রান্নাঘর থেকে ভাই বোনের আবেগ মিশ্রিত ক্ষণ দেখে আড়ালে চোখ মুছলেন মিসেস নিহারিকা। নিশুতি রাত। রূপালী থালার মতো গোল চাঁদ ওয়াসিম ভিলার উপর খাড়া হয়ে আছে। ঘড়িতে সময় 12:14। ইমামা গুনগুন করে গান গাইছে আর ক্যাবিনেট থেকে একের পর এক জামা বের করে বিছানায় রাখছে। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর লাল সিল্কের গাউনটা বেছে নিল সে। গাউনটা আলাদা করে রেখে বাকি কাপড়গুলো আবার ক্যাবিনেটে রাখতে যাবে, তখনই চোখ পড়ল সেই কালো কোটটার দিকে। কিছুদিনে গড়ে ওঠা বদভ্যাসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সে আবারও কোটটা নাকের কাছে তুলে ঘ্রাণ নিতে থাকে। মন মঞ্জিলে যেন হাওয়াই মিঠাইয়ের মতো লেগে আছে পুরুষালী শরীরের সেই সুঘ্রাণ। এই ঘ্রাণে বিমুগ্ধ হয়ে বরাবরই ইমামার মন খুব অস্থির হয়ে ওঠে। ঠিক যেমন এখন হৃৎস্পন্দন বেগতিক ওঠানামা করছে। আবার অকারণেই আনমনে হাসিও ফুটে ওঠে ওষ্ঠপুটে। ইমামা প্রসন্ন মুখে গাউন হাতে নিয়ে বাথরুমে ঢুকে গেল চেঞ্জ করার জন্য। ফান্দে পড়িয়া বগা যেমন কান্দে, তেমনি মাইক্কার চিপায় পড়ে বদভ্যাস থেকে বেরোতে হয়েছে তাকে। তখন অফিসার মাহেশের কাছ থেকে আনা মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইমামা পুরো রুমে চিরুনি চল্লাশি চালাতে মোট 24টা হিডেন ক্যামেরা উদ্ধার করেছে। ভাবা যায়, একটা মানুষ এতটা ডেসপারেট আর বিকৃত মনা হলে শুধুমাত্র একটা রুমের মধ্যেই 24টা ক্যামেরা সেট করে রাখে, তাও আবার বেডরুমে। হঠাৎ বাথরুমের ভেতর থেকে মুখ বাড়িয়ে রুমে উকি দিল ইমামা। চারপাশে একবার চোখ বুলিয়ে সেট করা ক্যামেরাগুলোর দিকে তাকিয়ে মন খারাপের স্বরে বলল, আমার সব বন্ধুরা রাতে পার্টি করে, শুধু আমিই পারি না। বাবা আমাকে রাতে বের হতে দেয় না। আচ্ছা বলো তো, আমার এই ইচ্ছে কি কোনোদিনই পূরণ হবে না? না, হবে, অবশ্যই হবে। আমি জানি আমার ইচ্ছেও পূরণ হবে, কারণ একজন বলেছিল, চেয়েই দেখুন না। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি।
প্রথমে কথাগুলো অভিমানের স্বরে বললেও শেষের কথাগুলোতে ছিল নিশ্চয়তা, যেন সে শতভাগ নিশ্চিত তার চাওয়াগুলো বাস্তব হবে। সে বলছিল এমন ভঙ্গিতে, ঠিক যেমন করে আধুনিক মানুষ সিরিকে বলে, হে সিরি, প্লে দিস সং। কয়েক মিনিট বাদেই বাথরুম থেকে বেরিয়ে এলো ইমামা। খোলা জানালায় উকি দিতেই দেখতে পেল নিচে একটা মই রাখা। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল তৃপ্তি হাসি। সে জানতো এমন কিছুই ঘটবে। খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে এবার ইমামা একা খেলবে না, খেলাবে। দুজন অজ্ঞাত মানুষ, যারা দুজনেই প্রবল, দুজনেই তার প্রতি ভয়ঙ্কর রকমের আসক্ত। নয়তো কেউ এভাবে কারো পিছু পড়ে থাকে না। যদিও তাদের উদ্দেশ্য এখনো স্বচ্ছ নয়, কিন্তু ইমামা একদিন সবটা ঠিকই জেনে নেবে। ইমামা এবার তাদের সেই আসক্তিকেই অস্ত্র বানাবে, তাদের পরস্পরের মুখোমুখি দাঁড় করাবে, একে অপরের বিরুদ্ধে খেলাবে। তার জন্য তাকে আপাতত একজনের দিকে ঝুঁকতে হবে, আর সেই একজন আর কে বেছে নিয়েছে সে। তবে কেন সে আর কেই বেছে নিয়েছে তা সে নিজেও জানে না। হয়তো কৌশল, অথবা কোনো অজানা টান, নাকি অন্য কিছু। তবে সে এটা খুব ভালো করেই জানে, সে যদি সুরাকারকে খুঁজে নাও পায়, আর কে কখনো হার মানবে না। সে ঠিকই তার প্রতিদ্বন্দ্বীকে খুঁজে বের করবে। তাই কোনো সুযোগই সে হাতছাড়া করতে রাজি নয়। সতর্কতায় ভর করে ইমামা ধীরে ধীরে মই বেয়ে নামতে লাগলো দুতলা থেকে। মাটিতে পা রেখে সতর্ক চোখে চারপাশে চোখ বুলিয়ে নিল। নিঃশ্বাস শূন্যতা ঘেরা চারপাশ। বুক ভরে শ্বাস টেনে ইমামা নির্ভয়ে বাড়ির পিছনের গেটের দিকে হাঁটা ধরল। একটা বিষয় লক্ষ্য করে খুবই আশ্চর্য হয় ইমামা। সে মই দিয়ে নামার সময় দুজন গার্ড তাকে দেখেছে, অথচ তারা এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে যেন তারা কিছুই দেখেনি। বাড়ির পিছনে যেতেই ইমামা দেখতে পেল এখানেও দেয়ালের দুপাশে দুটো মই রাখা। ইমামা সাবধানে মই দিয়ে ওপাশে চলে গেল। তারপর শব্দহীন পদচ্ছাপ আর অস্থির নিঃশ্বাসের সাথে ছুটে রাস্তায় পৌঁছতেই দেখতে পেল অন্ধকারে ছায়া শিকারীর মতো একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। ইমামা শুকনো ঢোক গিলে এগিয়ে গেল। দেখতে পেল ফ্রন্ট ডোর খোলা, সিটের উপর চাবি রাখা। ইমামা কুটিল হেসে গাড়িতে উঠে বসল। তারপর ড্রাইভ করে সোজা অফিসার মাহিশের দেওয়া লোকেশনে চলে গেল। নির্দিষ্ট জায়গায় অফিসার মাহিশ আগেই এসে অপেক্ষা করছিল ইমামার জন্য। ইমামা কালো গাড়িটা একপাশে রেখে নিঃশব্দে উঠে বসল তার গাড়িতে। গাড়িতে উঠে অফিসারের দিকে তাকাতেই ইমামার ভ্রু কুঁচকে যায়। অফিসারের ভাবসাব অন্যরকম, একটু অচেনা। ইমামা যেমন লাল গাউন পরে এসেছে, তেমনি মাহেশ ফর্মাল ছেড়ে পরেছে সাদা শার্ট আর কালো প্যান্ট। বুকের দুটো বোতাম খোলা বিধায় সুবিস্তৃত শক্তপোক্ত সুঠুমো বুক দৃশ্যমান। এটা নিছক ফেক ডেট হলেও তাদের দুজনকে দেখলে খুব সহজেই মনে হতে পারে তারা সত্যিই এক প্রেমিক যুগল। ইমামাকে এভাবে তাকাতে দেখে অফিসার কপাল কুঁচকে বলল, কি হয়েছে, সুন্দর দেখলেই এভাবে তাকিয়ে থাকতে হয়? ভ্যাবাচাকা খেলে গেল ইমামা। সে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেয়। ইতস্তত কণ্ঠে বলল, আজব তো, আপনি এত সেজে এসেছেন কেন? হঠাৎ আকাশচুম্বী ধমক দিয়ে উঠল অফিসার, চুপ! ইমামা থরথর করে কেঁপে উঠে রক্তিম চোখে তাকালো অফিসারের দিকে। অফিসারের চোয়ালের পেশিগুলো টান টান, নাকের পাটা রাগে ফুঁসছে। সে আবারও মৃদু ধমকালো, সুন্দরী মেয়ের সাথে ডেটে এসেছি, একটু সেজে না আসলে তো পাবলিক পাড়ার ছোকরা ছেলে ভেবে কেলানি দিবে। আপনাকে পাড়ার ছোকরা ছেলেদের মতোই লাগছে অফিসার। ধ্বংসাত্মক বিস্ফোরক বোমার মতো বিস্ফোরিত হলো অফিসার। বোয়াল মাছের মতো চোখ বড় বড় করে অবাক বিস্ময়ের সাথে বলে, কি সত্যি? ইমামা গুরুগম্ভীর ভঙ্গিতে মাথা নাড়াল। হ্যাঁ, পাড়ার ছোকরা পোলাপানগুলোই সামনের বোতাম খুলে রাখে। মুখ বিকৃত করে ঘাড় একটু পিছিয়ে নিল অফিসার। ভাব এমন যেন কি গজবের কথা শুনে ফেলেছে। নাক সিটকিয়ে বলল, খ্যাত মেয়ে, এটা যে স্টাইল সেটাও জানে না। কি? আমি খ্যাত? ইমামা চোখ বড় বড় করে তাকালো। অফিসার ঠোঁটের কোণে কৌতুক মিশ্রিত হাসি টেনে বলল, না না, আপনি তো আমার ম্যাডাম ফুলি। ম্যাডাম ফুলি মানে? এই যে গালের ভেতর বেলুন ভরে বাঘিনীর মতো আমার দিকে তেড়ে এলেন। এটা সত্য, রাগ হলে ইমামার গাল ফুলে যায়, কিন্তু তাই বলে ম্যাডাম ফুলি ডাকবে এই লোক? আজব! সে ঝাঁঝিয়ে উঠল, আবার বাঘিনী? আপনি আসলেই একটা অসভ্য লোক। অফিসার দাঁত বের করে হেসে বলল, পুরুষ মানুষ অসভ্যই হয়, যেগুলো সভ্য হয় সেগুলোর মেশিনে ফিটিং থাকে না। মানে বুঝবেন না, বাচ্চা মানুষ, বলে গাড়ি স্টার্ট দিল সে। এক্সকিউজ মি, আই এম 24, ঠোঁট বাঁকিয়ে বলল ইমামা। অফিসার তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সো হোয়াইট, আমার থেকে 6 বছরের ছোট, তাও যেন তেন না, একদম বাচ্চা ছোট। ইমামা বিরক্ত হয়ে বর্গীয় শব্দ ছুঁড়ে সিটের এক কোণে আরও গুটিয়ে গেল। বিড়বিড় করে বলল, বুড়ো লোক একটা। অফিসারের কান এড়ায়নি। সে বাঁকা হেসে বলল, ভদ্রলোক বলে জবাবটা দিলাম না। ইমামা আর কথা বাড়ানোর প্রয়োজন বোধ করল না। অফিসারও নীরব রইল।
দুজনের মাঝে হালকা উত্তেজনা জমে উঠলেও কেউ মুখ খোলেনি। অফিসার শানিত দৃষ্টিতে চারপাশ পরখ করতে করতে এগিয়ে চলেছিল সামনে। হঠাৎ তার চোখ গিয়ে থামল পিছনের এক লাল গাড়ির ওপর। পর মুহূর্তেই ঝাঝালো উত্তেজনায় চেঁচিয়ে উঠল অফিসার, মনে হয় শিকার পেয়ে গেছি। ইমামা ধরফড়িয়ে উঠল, জানালার বাইরে মাথা বাড়িয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে অস্থির গলায় বলল, কি কোথায়, কোনটা? অফিসার মাহেশ গম্ভীর গলায় ধমক দিয়ে বসল, আরে চুপ, এত উত্তেজিত হচ্ছেন কেন? সোজা হয়ে বসুন, ভালো করে রাইট সাইডে দেখুন, পিছনের লাল গাড়িটা। ইমামা সোজা হয়ে বসলেও স্থির হতে পারল না। রিয়ার মিরারে চোখ রেখে বলল, হ্যাঁ, অনেকক্ষণ ধরেই দেখছি গাড়িটা। ভুজ না হলে ওটাই আমাদের শিকার, ঠান্ডা স্তরে বলল মাহেশ। ইমামা প্রশ্নবিহ্বল চোখে তার দিকে তাকালো। কিভাবে বুঝলেন? সে তো বাইকার। গ্রীবা বাঁকিয়ে ইমামার চোখে চোখ রেখে কুটিল হেসে তাচ্ছিল্য করল, বোকা মেয়ে। ইমামা শুকনো ঢোক গিলে নরম স্তরে অনুনয় করল, প্লিজ বুঝিয়ে বলুন না। ওয়েট বলে হঠাৎ স্পিড বাড়িয়ে দিল অফিসার। ইমামা কেঁপে উঠে সিট বেল্ট শক্ত করে ধরে বসল। পর মুহূর্তেই অফিসার মূল রাস্তা ছেড়ে মোড় নিয়ে ঢুকে পড়ল এক নির্জন গলিতে। আশ্চর্যজনকভাবে লাল গাড়িটাও তাদের পিছু নিল। মুহূর্তেই সবটা পরিষ্কার হয়ে গেল ইমামার কাছে। সে তালি বাজিয়ে উচ্ছ্বসিত গলায় বলতে লাগল, ওয়াও, দ্যাটস গ্রেট অফিসার। আরও কিছু বলার আগেই তার কণ্ঠ থেমে গেল। চোখ বড় বড় করে ফিসফিসিয়ে বলল, ওয়েট, এতগুলো কালো গাড়ি এলো কোথা থেকে? এক ঝাঁক কালো গাড়ি হঠাৎ করে উদয় হয়ে লাল গাড়িটার পিছু নিল সারিবদ্ধভাবে। অফিসারের কপালে গভীর ভাঁজ পড়ল। চিন্তিত গলায় আওড়াল, স্ট্রেঞ্জ। ইমামা তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ওরা আপনার লোক? অফিসার নাবোধক মাথা নাড়ায়। ইমামা চিন্তিত গলায় বলল, তাহলে? হঠাৎ সে চেঁচিয়ে উঠল, আইস! কি? ইমামার চোখ বিস্ময়ে গোড় হয়ে যায়। অফিসার চোখ মুখ খিচে কপাল চাপড়াতে লাগল আর বলতে লাগল, কপাল কপাল কপালল। এবার অধৈর্য হয়ে ইমামা চেঁচিয়ে উঠে, আরে কি হয়েছে বলবেন তো? অফিসার আগে একটু স্থির হয়ে নিল, তারপর ঠান্ডা ভারী গলায় বলল, একদিনে দুটো শিকার, কিন্তু আমার প্রস্তুতি ছিল একটার জন্য। আমি শুধু একজনের জন্য মাঠে নেমেছি। ইতিমধ্যে ইমামার চোখ মুখে বিস্ময় ছড়িয়ে পড়েছে। ও অনবরত শুকনো ঢোক গিলে যাচ্ছে টান টান উত্তেজনায়। ইমামা থতমত কণ্ঠে বলল, মানে দুটো সাইকো এখন একসাথে মাঠে? ফাকিং ইয়েস, দাঁত চেপে বলল অফিসার। কিন্তু এখন কিভাবে বুঝব কে কারিবের খুনি আর কে সিডের? সেটাই তো ভাবছি, ঠান্ডা গলায় বলল অফিসার। তার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল। ইমামা কিছুক্ষণ চুপ থেকে ভাবতে লাগল। অফিসার এক হাতে গাড়ি চালাতে চালাতে অন্য হাতে ফোন বের করল। ব্যস্ত গলায় বলল, ওয়েট, আমি টিমের কাছে হেল্প চাইছি। বাধা দিয়ে কুণ্ঠিত কণ্ঠে ইমামা বলল, ততক্ষণে দেরি হয়ে যাবে অফিসার, আমাদের হাতে সময় খুব কম। তাহলে এখন কি করব? আমরা যাকে ধরতে এসেছি আগে তাকেই ধরি। কিন্তু কিভাবে বুঝব কে কারিবের খুনি আর কে সিডের? ইমামা একটু থেমে হঠাৎ বলল, লাল গাড়ি। অফিসার কপাল কুঁচকে তাকালো। হ্যাঁ, লাল গাড়ি। শিওর? ইমামা শুকনো ঢোক গিলে নৈশব্দে মাথা নাড়ান। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এটাই সুরাকার, কারণ এতদিনে সুরাকারের সাথে অন্য কারো সম্পৃক্ততা টের পায়নি সে। মনে হয়নি তার সাথে অন্য কেউ জড়িয়ে আছে। তবে শুরু থেকেই মনে হয়েছে আরকের নিজস্ব এক সংগঠন আছে, তার দীর্ঘ অদৃশ্য হাত ছড়ানো সর্বত্র। আরেকটা জিনিসও তাকে ভাবিয়েছে, আর সেটা হলো কালো রং। প্রথম দিন থেকেই এই রংটা যেন তার প্রতিটি কাজ অনুসরণ করছে। লোকটার দেওয়া উপহার, তার পোষা ইগল, কোট, সবই কালো। এমনকি আজকের গাড়িটাও কালো। আর যেসব গাড়ি লাল গাড়িটাকে ভিড়ে ধরেছিল সেগুলো একই রঙের, মানে কালো রং। এইসব খুঁটিনাটি মেলাতে মেলাতেই ইমামা সংকেত দিল অফিসার মাহেশকে। ইমামার ইশারায় অফিসার রহস্যময় হাসি ছুলে হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, ওকে জানু, এবার দেখাবো আমার খেলা। বহু বছরের প্রশিক্ষণ আর তীক্ষ্ণ দক্ষতায় মুহূর্তের মধ্যে সে লাল গাড়িটাকে কালো গাড়িগুলোর ফাঁদ থেকে সরিয়ে এক নির্জন জায়গায় নিয়ে গেল। তারপর হঠাৎ ইমামার দিকে তাকিয়ে চোখে এক ঝলক ইঙ্গিত ছুঁড়ে জানালা দিয়ে লাফিয়ে উঠল গাড়ির ছাদে। পরিকল্পনা মতো ইমামা তৎক্ষণাৎ ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে দিল লাল গাড়ির দিকে। দু গাড়ি মুখোমুখি হতেই বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ল মাহেশ। সামনের কাঁচ ভেঙে সোজা ভিতরে ঢুকে পড়ল সে। শুরু হলো ভয়ঙ্কর ধস্তাধস্তি। কিছুক্ষণের মধ্যে মাহেশ লোকটাকে গলা চেপে ধরে টেনে বের করে আনলো গাড়ির বাইরে। রক্তঝরা ক্রোধে লোকটাকে মাটিতে ফেলে ইচ্ছে মতো মারতে থাকে। ইমামা গাড়ি এক কোণে রেখে ছুটে গেল ঘটনাস্থলে। তার ভয়ার্ত দৃষ্টি ছুটে গেল মার খেতে থাকা লোকটার হাতের দিকে। কিন্তু না, লোকটার দু হাতে ট্যাটুর চিহ্নও ছিল না। ইমামা চিৎকার করে বলল, ইটস নট হিম। অফিসার মাহেশ চমৎপ্রদ হয়ে ইমামার দিকে তাকালো। বিরক্তে কপাল খিচে বললে, হোয়াট? ইমামা শূন্য মুখে মাথা নাড়ায়।
আমরা তাকে ট্র্যাপে ফেলিনি, সে আমাদের ট্র্যাপে ফেলেছে। অফিসার মাহেশের কপালের পাশের রগগুলো হিংস্রভাবে ফুলে উঠেছে। সে রক্তাক্ত লোকটার কলার চেপে ধরে রাগান্বিত কণ্ঠে জানতে চাইল, সত্যি করে বল, কে তুই? লোকটা গোঙাতে গোঙাতে বলে, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি কিছু জানি না, আমাকে টাকা দেওয়া হয়েছে পিছু নেওয়ার জন্য। অফিসার মাহেশ কিছু বলতে যাবে, তখনই সেই কালো গাড়িগুলো তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। আতঙ্কে চেঁচিয়ে উঠল ইমামা, ওরা একে নিতে এসেছে অফিসার। এটা আমার কেস, কান যখন পেয়েছি টান দিয়ে মাথাটাও আমি আনব। আপনি গাড়ির পিছনে যান, এদিকটা আমি দেখছি। বলে অফিসার লোকটার কবজি মুচড়ে এক ঝটকায় হ্যান্ডকাফ পরে নিজের হাতেও পড়ল অপর পাশটা। ইমামা তার নির্দেশে দ্রুত গাড়ির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক সেই সময় উপস্থিত হয় মাহেশের ট্রিম। এবার নীরব রাত মুহূর্তের মধ্যে ফেটে যায় গুলির শব্দে। দুপক্ষের মধ্যে শুরু হয় ভয়াবহ গোলাগুলি। ইমামা কাঁপতে থাকে প্রতিটি বিস্ফোরণের শব্দে। বুকের ভেতর ঢিপঢিপ আওয়াজ যেন গুলির প্রতিধ্বনির সাথে মিশে যায়। কিন্তু হঠাৎ দূর থেকে ভেসে আসে গিটারের সুর, চেনা গভীর বিষণ্ণ সেই সুর। ইমামার চোখ স্থির হয়ে যায়, শরীর হঠাৎ এক ঘোরে ভরে যায়। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়, অজান্তেই পা বাড়ায় সুরের দিকে। কারো অদৃশ্য টান যেন তাকে টেনে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে কালো গালি থেকে নেমে আসা বাদামি চোখের লোকটার ফোন বেজে ওঠে। পর্দায় জলজল করছে বস নামটা। তার গলা শুকিয়ে আসে। ফোনটা কাঁপা হাতে তুলে নিয়ে কিছু বলার আগেই ওতাসের গর্জন ভেসে আসে, হোয়ার ইজ শি? লোকটার চোখ আতঙ্কে বড় হয়ে যায়, দ্রুত চারপাশে তাকায়। না, ইমামা কোথাও নেই। এদিকে গিটারের সুর অনুসরণ করতে করতে অনেকটা দূর এগিয়ে যায় ইমামা। একটা নির্জন খোলা মাঠে পৌঁছতেই দেখতে পেল সেই ব্ল্যাক মাম্মাটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শুষ্ক ঢোক গিলে ধীরে ধীরে এগিয়ে যায় ইমামা। যতই সামনে যাচ্ছে বুকের ভেতর ভয় তত জেকে বসছে, তবুও থামে না। হঠাৎ গিটারের সুর মিলিয়ে অন্ধকারের ভিতর হারিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটা গ্যাস বোমা এসে পড়ে তাদের মাঝখানে। মুহূর্তেই চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সেই ধোঁয়ার আড়াল ভেদ করে ধীরে ধীরে এক অবয়ব ফুটে ওঠে, সুরাকার, সেই ম্যাড বেস্ট। আজ মুখে নেই নিনজা মাস্ক, মাথায় নেই হেলমেটও, নেই সেই পরিচিত ডেনিম জ্যাকেটও, গায়ে একটা কালো হুডি। তবুও ধোঁয়ার আবছায়ায় তার উপস্থিতি অনস্বীকার্য। ইমামা নিঃশব্দে তাকিয়ে থাকে তার হাতের সেই গিটারটার দিকে। ওটাই কি তবে সেই গিটার, যে গিটার বাজিয়ে সে পাঠাতো প্রতিটি গানের ভিডিও? ইমামা তার মুখ দেখার চেষ্টা করে, অথচ দিনের সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা মনে হতেই অজান্তেই সে এক পা পিছিয়ে যায়। আর ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে ভেসে আসে বিষণ্ণ সেই সুর, तुझे पाके जवाब मिला है असर, तू है वो सवाल खुदा का, तू मिला है ये मेरी दुआ का असर, तू मुझसे दूर न जाना, तेरे नजरों का दिल पे हुआ है असर, तू मेरे महबूब है जन्म। সুর থেমে যেতে ইমামার অট্টহাসি ছিঁড়ে দিল চারপাশের নিস্তব্ধতা। তার ভারী বিকৃত হাসিতে কেঁপে ওঠে বাতাস। সামনে দাঁড়ানো মানুষটা আহত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সে অবাক, নিশ্চুপ। হঠাৎ ইমামা গাউনের নিচ থেকে হাঁটুর বেল্টে গোজা রিভলভারটা বের করল। তারপর সরাসরি তাক করল তার দিকে। তখনও সামনের মানুষটার চোখে কেবল অবিশ্বাস। তবুও সে নড়ল না, একটুও প্রতিরোধ করল না। ইমামা ঠান্ডা তেজি স্বরে চিৎকার করে বলল, বলেছিলাম না আমাকে সহজভাবে নিস না, সুযোগ পেলে জান নিয়ে নেব। গুড বাই সুরাকার। বলে ট্রিগারে আঙুল বসালো সে। বিকট শব্দে ছিন্ন হলো নীরবতা। ঠাসঠাস। ধরুন আপনি একজন সাধারণ সুস্থ সবল মানুষ। আপনি সবকিছু দেখতে পাচ্ছেন এবং অনুভব করতে পারছেন। আপনার গায়ের নরম চামড়ার ওপর সামান্য একটা হুল ফুটলেও আপনি তা টের পাচ্ছেন, ব্যথা অনুভব করছেন। এমতাবস্থায় কেউ যদি আপনার চোখের ভেতর আঙুল ঢুকিয়ে খিজলিয়ে আপনার চোখের মণি দুটো টেনে বের করে আনে, তখন আপনার কেমন লাগবে? আপনি নরক যন্ত্রণায় কাতরাবেন, ছটফট করবেন, চিৎকার করবেন। তাই স্বাভাবিক না? কিন্তু এই বীভৎস দৃশ্য যদি আপনার পরিবারের আপনজন বা আপনার সহধর্মিনী, আপনার 2 বছরের ছোট বাচ্চা দেখে, তখন তাদের কেমন লাগবে? নিশ্চয়ই তাদের গগন বিদারী আহাজারিতে চারপাশে কেঁপে উঠবে।
তেমনি স্ক্রিনে রক্তহীন করা এটুকু নৃশংস দৃশ্য দেখা মাত্র স্টিফেনের স্ত্রীর আর্তচিৎকারে কেঁপে ওঠে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন। নিঃশব্দ দুপুরে স্বপ্নে ভাসা দোতলা বাড়িটাতে সকাল থেকে কান্নার রোল পড়েছে। শোকধ্বনি চিৎকারে নিঃশব্দ মন্দিরে পরিণত হয়েছে মন্ত্রী মশাইয়ের মেঘের মতো সাদা শান্ত দোতলা বাড়ি, যেখানে শোকই একমাত্র প্রার্থনা। লিভিং রুমে চিন্তিত মুখে বসে আছেন মন্ত্রী মশাই। ভেতর থেকে ভেসে আসছে মেয়ের অবিশ্রাম বিলাপ। সিড খুনের 3 দিন পর স্টিফেন নিখোঁজ হয়। একমাত্র ছেলের খুন এবং মেয়ের অসহায় আহাজারিতে মুষড়ে পড়েন মন্ত্রীমশাই। এরই মধ্যে 2 দিন আগে একটি অজ্ঞাত নাম্বার থেকে কল আসে। বলা হয় সিড হত্যার মামলাটি তুলে নেওয়ার জন্য, এতে করে তারা স্টিফেনকে ফিরিয়ে দেবে। যে হারিয়ে গিয়েছে সে তো হারিয়েই গিয়েছে, যে আছে তাকে এভাবে ভেঙে চুরে গুঁড়িয়ে যেতে দেওয়া যাবে না। মেয়ের মুখের দিকে তাকিয়ে আর দ্বিমত পোষণ করেননি মন্ত্রীমশাই। তিনি দ্রুত মামলা তুলে নেন, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। স্টিফেন তার পাপ থেকে বাঁচতে পারেনি, তার পাপ তাকে গিলে খেয়েছে। হঠাৎ আবারও সেই অজ্ঞাত নাম্বার থেকে কল আসে। মন্ত্রীমশাই রক্তক্ষয়ী তেজের সাথে কল রিসিভ করে সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন, জানোয়ারের বাচ্চা, তোর কথা মতো তো আমি কেস তুলে নিয়েছিলাম, তারপরেও আমার মেয়েটাকে বিধবা করলি কেন? উত্তর দে, শুয়োরের বাচ্চা। ওপাশে কি বিচ্ছিরি হাসি! ভারী কি কণ্ঠের বিদঘুটে হাসির ঝংকারে মন্ত্রীমশায়ের ওষ্ঠপুটে তেজের বিচ্ছুরণ ঘটে। চোখে মুখে বিদ্যুৎ চমকানোর মতো হিংস্রতা। ফের চিৎকার করে বললেন, উত্তর দে। হো 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 হো। হাসির শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে, কিন্তু প্রশমিত হয় না অবদমিত রাগ। মিসাইলের মতো হিংস্র গর্জনের সাথে তেড়ে আসে টকবগে বজ্রকণ্ঠ। গলার আওয়াজ নামিয়ে মন্ত্রীমশাই, আপনার জামাতা তার পাপের শাস্তি পেয়েছে। প্রজা হয়ে রাজাকে সরানোর মতো বিরাট চক্রান্ত রচনা করেছিল সে, তাই তার দণ্ড অনিবার্য। ওই অধমের বুঝে নেওয়া উচিত ছিল রাজা তো রাজাই। জিহবায় লাগাম টেনে চুপ করে থাক, নইলে ছেলের মতো মেয়েকেও হারাতে হবে। সংযোগ হাতছাড়া হয়ে গেল। মন্ত্রীমশাই এবার ঘামতে শুরু করল। এটা কি তবে আর কে, যাকে স্টিফেন অতিথি সেবা দেখানোর অজুহাতে জুজের বিষ খাওয়িয়ে মারার পরিকল্পনা করছিল, যেখানে উদ্দেশ্য একটাই, ইটালিতে রাজত্ব কায়েম করা? তাহলে কি আর কে সব জানত, আর এর জন্যই কি স্টিফেনকে এত নির্মমভাবে নির্মূল করা হলো? কিন্তু একটা জিনিস তার মাথায় টের পাওয়ার মতো ঠিকঠাক বসছে না। সেটা হলো, আর কে কেন সিডের কেস তোলার কথা বলল? সে কি খুনিকে চেনে, নাকি খুনি নিজে আর কে, নাকি সে কাউকে বাঁচাতে চেয়েছে? সে উত্তরগুলো এখনও অমীমাংসিত। একের পর এক প্রশ্ন জড়িয়ে পড়ছে মন্ত্রীর মনে। তাহলে এখন নিশ্চয় বোঝা যাচ্ছে সেদিন পার্টিতে জুস খাওয়ার পর বিড়ালটা কেন নিথর হয়ে পড়েছিল, আর সেই সুউচ্চ বলিষ্ঠ দেহের অধিকারী আপাদমস্তক কালো পোশাকে ঢাকা রহস্যময় লোকটার দৃষ্টিতে কেন এমন অদ্ভুত সতর্কতা ছিল, তাও হয়তো এবার পরিষ্কার। ঢাকা, বুধবার। রাজধানীর গুলশানের একটি বারের সামনে থেকে প্রাক্তন সংসদ সদস্য ইমান ওয়াসিমের একমাত্র মেয়ে ইমামা ওয়াসিমকে গতরাতে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমামা ওয়াসিম মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বন্ধুদের সঙ্গে মদ্যপানের সময় কোনো ঝামেলার এক পর্যায়ে তাকে আঘাত করে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয় বাসিন্দারা ইমামাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ইতিমধ্যে ইমামার অচেতন অবস্থার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। ওয়াসিম পরিবারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। খবরটি প্রথম প্রকাশ পায় মাত্র 2টি সংবাদ মাধ্যমে এবং কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টে, কিন্তু অদ্ভুতভাবে মাত্র 25 মিনিটের মধ্যেই সেই খবর উধাও হয়ে যায়। 2টি চ্যানেলের ডেটা থেকে সংবাদটি মুছে ফেলা হয় চিরতরে, আর ফেসবুক অ্যাকাউন্টগুলো হঠাৎ করে ডিসেবল হয়ে যায়। তবুও ততক্ষণে অনেকেই ঘটনাটি জেনে ফেলে। খবরটি পৌঁছে যায় ইমান ওয়াসিমের কানেও। তিনি তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে যান, আর ইমামার জ্ঞান ফিরতেই তাকে বাড়ি নিয়ে আসেন সাংবাদিকদের তির্যক প্রশ্নের হাত থেকে মেয়েকে আড়াল করার জন্য। দুর্বল শরীর আর বিক্ষিপ্ত মস্তিষ্ক নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে আছে ইমামা। চোয়ালে আঙুলের দাগ স্পষ্ট, থরথর করে কাঁপছে চোয়ালের মাংসপেশি। এ নিয়ে তৃতীয় চর এসে পড়ল ঠিক সেই জায়গাতেই। তবুও ইমামা নিশ্চুপ, দৃষ্টি স্থির করে রেখেছে মেঝেতে। নিজেকে সামলে রাখার মরিয়া চেষ্টা করছে সে, কিন্তু ইমান ওয়াসিম আর পারছেন না। জীবনে প্রথম মেয়ের গায়ে হাত তুলেছেন আজ।
ইমামার নীরবতা তার রাগে যেন আগুন ঢেলে দিচ্ছে। চিৎকার করে উঠলেন তিনি, জবাব দিচ্ছ না কেন? কবে থেকে ড্রাগস নিচ্ছ? ইমামা এবার মুখ খুলল, আস্তে, প্রায় ফিসফিসিয়ে বলল, আমি ড্রাগস নিইনি। ইমান ওয়াসিম ফের গর্জে উঠলেন, মিথ্যে বলবে না, তোমার শরীরে ড্রাগস পাওয়া গেছে। সুযোগ পেয়ে পাশ থেকে নিহারিকা তীক্ষ্ণ স্বরে বললেন, মেয়েকে আদর দিতে দিতে মাথায় তুলেছ। বলেছিলাম বিয়ে দিয়ে আপদটা বিদায় করো, মুখ পুরি নির্দোস্ত ছেলেটারও মাথা খেলো। এতক্ষণ বাবার ধমক চর সব চুপচাপ সহ্য করলেও এবার আর নিজেকে ধরে রাখতে পারছে না ইমামা। মায়ের কটাক্ষে চোখ ভরে উঠে জলে। 15 বছরের ইমন পাশে দাঁড়িয়ে বোনের হাত শক্ত করে ধরে রেখেছে। ইমন মায়ের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, মা, তুমি চুপ করবে? ইমায় আপুকে কখনো খারাপ কিছু করতে দেখেছ? কি হয়েছে আগে ওর মুখে শুনে তারপর কথা বলো। তার আগে খবরদার একটা বাজে কথাও বলবে না আমার বোনকে। মিসেস নিহারিকা ছেলেকে কিছু বলতে যাবেন তার আগেই হাত খামচে ধরে ভাইকে রুখে দেয় ইমামা। ইমন বিমূঢ় চোখে তাকালো বোনের বিধ্বস্ত মুখে। ইমামা চোখে পানি সহ মাথা নাড়ায়। ইমন আশ্চর্য হয় না বোনের এরূপ আচরণে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জল। ছোট থেকে মায়ের অনাদরে বেড়ে ওঠা মেয়েটা মায়ের প্রতি বড্ড দুর্বল, আর সেই দুর্বলতাকেই অস্ত্র বানিয়ে বারবার আঘাত হানে মিসেস নিহারিকা। হাতের মুঠো শক্ত হয় তার, অবদমিত রাগে মুখ ফিরিয়ে নেয় সে। মিসেস নিহারিকা আরও বললেন, জন্মের পরই যদি তোকে নুন খাইয়ে মেরে ফেলতাম তাহলে আমার সংসারে আজ এত অশান্তি হতো না। ইমামা অনিমেষ চোখে তাকিয়ে থাকে মায়ের দিকে, তারপর রক্তার্ভ মুখে ততোধিক বিস্ময় নিয়ে ফিরে তাকালো বাবার দিকে। কিন্তু ইমান ওয়াসিমের মুখ ফিরিয়ে নেওয়া, আচরণের নিস্পৃহতা, অবিশ্বাস্য চাহিনি সব একজোট হয়ে ধারালো অস্ত্রে রূপান্তরিত হয়ে ছিন্ন ভিন্ন করে দেয় তার অন্তঃস্থল। দীর্ঘক্ষণ কান্না চেপে ধরার অক্ষুণ্ণ চেষ্টা চালিয়ে শেষমেশ ফুপিয়ে উঠল ইমামা। চোখের কোণে জমা চিকচিকে অশ্রুকণা বৃষ্টির মতো গড়িয়ে পড়ে। ঢেউহীন যন্ত্রণা টালামাটাল হৃৎস্পন্দনে ছড়িয়ে পড়ে নিঃশ্বাস কামড়ে ধরে। কান্নারা কণ্ঠনালীতে কুণ্ডলি পাকিয়ে কণ্ঠরোধ করে, দরুণ নিঃশ্বাস ফুরিয়ে আসে ইমামার। ধীরে ধীরে নীলচে আভা ছড়িয়ে পড়ে ইমামার গোলাপি কোমল মুখে। ইমামার অস্থির নিঃশ্বাসের শব্দ শুনে ইমান ওয়াসিম চমকে তাকান মেয়ের দিকে। ছোটবেলা থেকেই ইমামার শ্বাসকষ্টের সমস্যা। উদ্বিগ্ন ভঙ্গিতে মেয়ের দিকে এগোতে যাবেন তেমন সময় হঠাৎ এক ভারী পদক্ষেপে কেঁপে ওঠে পুরো ওয়াসিম মঞ্জিল। চমকে ওঠে সবাই। এক এক করে বাইরের সব গার্ড ভেতরে ঢুকে চারদিক থেকে ঘিরে ফেলে তাদের। এত ভারী পদচারণায় মনে হয় যেন ভূমিকম্প। ইমান ওয়াসিমের বিস্মিত দৃষ্টি স্থির হয় নিজের গার্ডদের দিকে, যারা এই মুহূর্তে তার দিকেই অস্ত্র তাক করেছে। ইমামা অবাকও হতে পারে না। সে দ্বিধায় পড়ে যায় যে অবাক হবে না আশ্চর্য হবে, কারণ গার্ডগুলো ভেতরে ঢুকে ইমান ওয়াসিম আর মিসেস নিহারিকার দিকে অস্ত্র তাক করা মাত্রই ইমামার ফোন কাঁপা থেমে যায়, যেটা সেই শুরু থেকে অবিশ্রাম কাঁপছিল। ইমান ওয়াসিম স্তব্ধ চোখে গার্ডদের দিকে তাকিয়ে থাকেন, যাদের তিনি এতদিন নিজের ভৃত্য ভেবেছেন, তারা আজ নির্ভীক চোখে তাকিয়ে আছে তার দিকে, অস্ত্র উঁচিয়ে। বাংলা একটা কথা আছে, যখন তোমার পোষা কুকুরই তোমাকে ঘেউ ঘেউ করবে তখন বুঝে নিও সে অন্যের থালা থেকে খাচ্ছে। চৌকস রাজনীতিবিদ ইমান ওয়াসিমের তীক্ষ্ণ মস্তিষ্ক সঙ্গে সঙ্গেই হিসেব ফসে ফেলে, এই গার্ডগুলো নিশ্চয়ই বিক্রি হয়ে গেছে। তাই আর ঘুরিয়ে না বলে সরাসরি প্রশ্ন ছোড়েন, কত টাকায় বিক্রি হয়েছিস তোরা? গার্ডদের মধ্যে একজন গম্ভীর স্বরে বলে, 10 মিলিয়ন। চমকে ওঠেন ইমান ওয়াসিম। 2 টাকার সাধারণ গার্ডকে কেউ $10 মিলিয়ন দিয়ে কিনেছে? বিস্ময়ে গলা শুকিয়ে যায় তার। আবার প্রশ্ন করেন, তোদের কি কাজ দেওয়া হয়েছে? গার্ড ঠান্ডা গলায় মাথা নেড়ে ইমামার দিকে ইশারা করে বলে, ম্যামকে দেখে রাখার। ধীরে ধীরে ইমান ওয়াসিমের চোয়াল শক্ত হয়ে আসে। হঠাৎ মাঝখান থেকে মিসেস নিহারিকা গর্জে ওঠেন, দেখেছেন এই মেয়ের নষ্টামি কতদূর গিয়েছে? ওর প্রেমিক এখন বাড়ির লোকগুলো পর্যন্ত কিনে ফেলেছে। আমি বলছি তার কথা শেষ হবার আগেই এক গার্ডের কানে থাকা ব্লুটুথের সংকেত আসে। সঙ্গে সঙ্গে সবাই একসাথে গান পয়েন্ট নেয় মিসেস নিহারিকার দিকে। ইমান ছুটে যায় মায়ের সামনে। ভয়ের চোটে নিহারিকা লুকিয়ে পড়েন ছেলের আড়ালে। ইমান ওয়াসিম নিজের রাগ আর বিস্ময় ধরে রাখতে না পেরে চেঁচিয়ে ওঠেন, কি বলতে চাইছিস তুই? 19শে সেপ্টেম্বর থেকে। শিউরে উঠলেন ইমান ওয়াসিম। 19শে সেপ্টেম্বরই তো সিড খুন হয়েছিল, মানে সেই পার্টির রাতেই। এরপর একে একে সিডের দেহের ছিন্ন ভিন্ন অংশ পাঠানো হয়েছিল তার বাড়িতে, আর সঙ্গে ছিল একটি চিরকুট, যেটি ছিল ইমামার উদ্দেশ্যে। চিরকুটের কথা কাউকে বলেননি তিনি।
ভেবেছিলেন কেউ হয়তো তার মেয়েকে ফাঁসাতে চাইছে। কিন্তু কিছুদিন পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনে সবকিছু বদলে যায়। মন্ত্রী জানান কেউ নাকি তাকে ব্ল্যাকমেইল করছে, সিড হত্যার মামলা দ্রুত তুলতে হবে বলে। সে কথায় সামান্য স্বস্তি পেয়েছিলেন ইমান ওয়াসিম, কারণ ততদিনে নানা কারণে সিড হত্যার সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইমামার নাম। তবু মাথা তার কাজ করছিল না। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি। পার্টির রাতের পর থেকে চারপাশে ঘটে চলা অদ্ভুত ঘটনাগুলো যেন কারো অজানা ছায়ার ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ করে রোমিওর নিখোঁজ হয়ে যাওয়া, লাইব্রেরিতে আগুন, মাঝরাতে বাড়ির ওপর ঘুরতে থাকা অচেনা হেলিকপ্টার, আর সেই বারবার সেই কালো গাড়িগুলো আর সেই কালো ব্ল্যাক মাম্বা বাইকটির উপস্থিতি বাড়ির চারপাশে। সবই তিনি দেখেছেন, টেরও পেয়েছেন, কিন্তু সেই রহস্যের জট ছিন্ন করার মতো শক্তি তার ছিল না। আর আজকের ধাক্কাটা তো আগের সব কিছুকেই ছাপিয়ে গেল। তার মেয়ে কিসের মধ্যে ফেসে গেল? এটা কি কোনো গোলকধাঁধা, নাকি কোনো ফাঁদ, না অতীত ফিরে আসছে? ভাবনার ভেতরেই গার্ড এসে ফোনটা ধরিয়ে দিল ইমান ওয়াসিমের হাতে। লাউডস্পিকারে কল। মুহূর্তেই বাতাস ভারী হয়ে ওঠে। ওপাশ থেকে বজ্রের মতো গর্জে ওঠে কণ্ঠ। এই মেয়েকে কাঁদানো পাপ, এই পাপের মাসুল খুব বাজেভাবে দিতে হবে তোদের। ইমামা শিউরে উঠল চেনা সেই ভারী কণ্ঠে। ইমান ওয়াসিমও কেঁপে ওঠেন, কিন্তু নিজেকে সামলে নেন। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেন, কে তুই? ওপাশ থেকে বজ্র গম্ভীর উত্তর, আর কে? ফুল ফ্রম? তোর বাপ। ওর কান্না থামা, ইউ ফাকিং বাস্টার্ড। তার হুঙ্কারে কেঁপে ওঠে ঘর। ইমান ওয়াসিম চমকে তাকান মেয়ের দিকে। ইমামা তড়িঘড়ি করে নিজের চোখ মুছে ফেলে। আবার প্রশ্ন করেন ইমান ওয়াসিম, কে তুই? ওপাশ থেকে আসে তীব্র হুঁশিয়ারি, ওর চোখ থেকে আর এক ফোঁটা পানি পড়লে এক্ষুনি তোর বাড়িতে বোম পড়বে। খোদার কসম, আমি যা বলি তাই করি। সঙ্গে সঙ্গে গার্ডরা গান লোড করে। ক্র্যাং ক্র্যাং শব্দে থরথর করে ওঠে সবাই। মিসেস নিভারিকা ছুটে যায় ইমামার কাছে, নিজের আঁচল দিয়ে মুছে দেয় ইমামার চোখের পানি। ইমামার বুক ভারী হয়ে ওঠে। সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হয় তার। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে যায় সে নিজের রুমে। নিজেকে আর সামলাতে পারেন না ইমান ওয়াসিম, চিৎকার করে ওঠেন, কি বলতে চাইছিস তুই? ওপাশের কণ্ঠ এবার শীতল, ওর চোখ থেকে ঝরা প্রতিটি ফোঁটার জন্য তোদের ভুগতে হবে। মানে? নিমেষে স্বর নরম হয়ে যায় ওপাশের মানুষটার। তীব্র অধিকার সুলভ কণ্ঠে বলল, মানে শি ইজ মাইন, জাস্ট মাইন। আমার আমানত কয়েকদিনের জন্য আপনার কাছে হেফাজতে রেখেছি। শ্বশুর মশাই, ওকে কষ্ট দেবেন না। এবার গলে আসে তার কণ্ঠ, আমি সহ্য করতে পারি না ওর কষ্ট। শুধু আর কটা দিন আপনারা ওকে আগলে রাখুন। খুব শিগগিরই আমি এসে আমার জিনিস নিয়ে যাব। ততদিন বাঁচতে চাইলে ওকে ভালো রাখুন, খুশি রাখুন। একবার নিজের কাছে নিয়ে আসি, তখন আর কারও লাগবে না ওকে ভালো রাখার জন্য। হার ম্যান ইজ ইনাফ ফর হার। শেষের কথাগুলো টেনে চিবিয়ে উচ্চারণ করে। তারপর হঠাৎই বজ্র গম্ভীর কণ্ঠে চিৎকার করে উঠল সে, ফ্রম নাও অন শি ইজ আন্ডার মাই প্রোটেকশন। ফ্রম নাও অন নোবডি হার্টস হার অর টক্স শিট অ্যাবাউট হার। আই রিপিট, নট এনিওয়ান। Next time, if anyone tries to hurt her or talks shit about her, I will cut them off the way I cut off Sid. Just remember how I killed Sid. ইমান ওয়াসিম অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকেন। তার মানে সেই সিডের খুনি? কিন্তু সে সিডকে এত নৃশংসভাবে টুকরো টুকরো করে হত্যা করল কেন? শুধুমাত্র ইমামাকে কষ্ট দিয়েছিল বলে? পর্ব 10। ইমামা সরাসরি রুমে ঢুকে দরজা আটকে দিল। তারপর অঝরে কাঁদতে কাঁদতে বিছানার দিকে ছুটে গিয়ে উপুর হয়ে পড়ে বালিশের নিচে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে থাকল। তার চারপাশ হঠাৎই যেন এক অন্তহীন মরীচিকার মতো ধ্বংসযজ্ঞ আর পাপাচারের ছায়ায় ঘেরাও হয়ে গিয়েছে। বেমালুম এই অন্ধকার বিভীষিকায় আটকা পড়ে গেছে সে। জানে এখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া সহজ নয়, তবুও সে নিজের ভেতরের তেজি মনোভাব দমিয়ে রাখতে পারেনি। স্ব-ইচ্ছায় এবং সজ্ঞানে জড়িয়ে পড়েছে সে নিঃশ্বাস শূন্যতা ঘেরা মরীচিকায়। অথচ প্রকৃতপক্ষে সে চেয়েছিল সুন্দর সাধারণ একটা জীবন। তাহলে এই সব রহস্য, ষড়যন্ত্র, নিপীড়ন কেন তার ওপর এসে পড়ল? সেই ম্যাড বিস্ট নামের ভয়ঙ্কর ব্যক্তির কাছে তার কী অপরাধ যে তাকে কলুষিত করতে, ভেঙে দিতে, সকলের চোখে খারাপ দেখাতে চায়? আর সেই রহস্যময় আরকে এর উদ্দেশ্যই বা কী? কেন সে আচরণে এত অস্থির আর এত আগলে রাখে তাকে? ইমামা উঠে ক্যাবিনেট থেকে সেই কালো কোটটা বের করল।
মাতাল করা ঘ্রাণ তার নিঃসঙ্গতা যেন আরও বাড়িয়ে দেয়। কোটটা বুকের সাথে চেপে ধরে ঠুকরে ওঠে ইমামা। ঠিক তখনই ফোনটা আবারও বেজে উঠল। কল রিসিভ করা মাত্র ওপাশ থেকে অস্থির কণ্ঠে ঝরল গর্জন, গালিগালাজের ঝড়। কুত্তা বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তুই ফোন ধরছিস না কেন? কতক্ষণ ধরে কল দিচ্ছি তোকে? শুয়োরের বাচ্চা, আনসার মি। তুই তখন কেন কাঁদলি বল? স্পিক আপ ড্যালেট। তোকে বলিনি তুই কখনো কাঁদতে পারবি না আমাকে ছাড়া? জবাব দে কুত্তার বাচ্চা, কেন কাঁদলি তুই? আনসার মি ইউ ফাকিং ফুল। দীর্ঘক্ষণ ধরে অস্থিরতায় ছটপট করা মানুষ যেমন হাঁসফাঁস করে, অদ্ভুতভাবে সেই একই ছন্দে আচরণ করছিল অপর পাশের অচেনা অদৃশ্য মানুষটা। তার কণ্ঠে ধরা পড়ছিল তার ছটফটের প্রতিফলন। তবে কি ইমামা তার দুঃখের সঙ্গী খুঁজে পেয়েছে কি সেই স্বপ্নের পুরুষকে যে তার দুঃখে অস্থির হয়ে পড়বে? লোকটার ক্রোধের আগুনে ইমামার কান্না হঠাৎ বর্ষণ হয়ে নামল। স্তব্ধ হয়ে গেল সে। ইমামা অঝরে কাঁদতে কাঁদতে বলল, সবাই আমাকে এত কষ্ট কেন দিচ্ছে? আমি কি করেছি? এসব কি হচ্ছে আমার সাথে? মটমট করে উঠল তার চোয়াল। সে অন্ধকার সুবিশাল একটি কক্ষে দাঁড়িয়েছিল। ভুতুরে অন্ধকার আর শ্মশানঘাটের নিস্তব্ধতায় ঘেরা কক্ষটির সম্মুখের দেয়ালে ছিল টিভির মতো ছোট ছোট অসংখ্য মনিটর। প্রতিটি মনিটরের স্ক্রিনে লাইভ ফুটেজ দেখা যাচ্ছিল ওয়াসিম মঞ্জিলের প্রতিটি কোণ। ইমান ওয়াসিম ব্যক্তিগত কক্ষ এবং ইমামার ওয়াশরুম ছাড়া ওয়াসিম মঞ্জিলের প্রতিটি কোণায় রয়েছে অগণিত গুপ্ত ক্যারেমা, এমনকি ইমানের বেডরুমেও। সে নিজে ইটালিতে থাকলেও পুরো ওয়াসিম মঞ্জিল ছিল তার নখদর্পণে। সবচেয়ে বড় স্ক্রিনে দেখা যাচ্ছিল ইমামাকে। সেই নিষ্প্রভ দ্বিধাহীন নজরে নির্নিমেষ তাকিয়ে থেকে হঠাৎ ঝুঁকে এলো, জুম করল ওর মুখে। বিশাল স্ক্রিনে ভেসে উঠল ইমামার ভেজা মুখশ্রী। ইমামার চোখ থেকে আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই তার সমুদ্র নীল চোখে জ্বলে উঠল আগুনের শিখা। ডান হাতের পিঠে ইটালিয়ান অক্ষরে লাইন আকৃতিতে খোদাই করা শব্দগুলো বেঁকে বসল রক্তঝরা ক্রড়িয়ে হাতের শিরা উপশিরায় ফুলে উঠতেই। সে স্তব্ধ হয়ে গেলেও তার কণ্ঠের দৃঢ়তা এক ফোঁটাও কমেনি। সে একদৃষ্টিতে ইমামার মুখের দিকে তাকিয়ে থেকে টকবগে বলিষ্ঠ কণ্ঠে আওড়ায়, আর কটা দিন সহ্য কর এলিজান, কথা দিচ্ছি রক্ত দিয়ে প্রেমের চুক্তি লিখব আমি, কাউকে ছাড়ব না। ইমামার কানে যেন তার কথাগুলো পৌঁছায়নি। সে কাঁদতে কাঁদতে ভেতরের সমস্ত যন্ত্রণা এক প্রকার ভেঙে চুরে ছড়িয়ে দিল। যন্ত্রণা বিবশ হয়ে কার সঙ্গে কথা বলছে সে হিতাহিত জ্ঞান তার ছিল না। সে শুধু অনর্গল বলে যাচ্ছিল, সবাই আমার সঙ্গে কথা বলছে না। ফোনের ওপাশের অভিশপ্ত রাজা যেন আজ স্বয়ং স্বপ্নপুরুষ রূপে ধরা দিয়েছে। তার স্বৈরাচারী মনোভাব, হিংস্র ভাব, পাপিষ্ঠ হৃদয় সবকিছু একপাশে রেখে সে দৃঢ়তায় বিধ্বস্ত মেয়েটার পাশে দাঁড়ালো। আস্থা ভরা কণ্ঠে বলল, আমি বলছি তো, আমি একদম একা হয়ে পড়েছি। আমি আছি, সবাই আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি কখনো দেব না। একদিন সবাই চলে যাবে। এই দেহে প্রাণ থাকতে আমি কখনো যাব না। কেউ আমাকে ভালোবাসে না। আমি ভালোবাসি তো। এবার ইমামা চমকে উঠল। হঠাৎ করেই হুঁশে ফিরল। শুকনো ঢক গিলে কাপা কণ্ঠে বলল, কি? সে আরও দৃঢ়ভাবে বলল, আমি ভালোবাসি তো। ইমামার গলা কাঁপে। আপনি কি বললেন? কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর দীর্ঘশ্বাস এবং অবশেষে নিদারুণ স্বীকারোক্তি। আমি আপনাকে ভালোবাসি এলিজাবেথ ইমরা এরিন। নতুন নামটা শুনে ইমামা কেঁপে উঠল। বিদ্যুতিক তরঙ্গ খেলে গেল অভ্যন্তরে। অস্পষ্ট স্বরে বেজে উঠল ওর কণ্ঠে, এলিজাবেথ ইমরা এরিন। ইয়েস প্রিন্সেস, এলিজাবেথ। ইমামা শিউরে উঠল বিমুগ্ধ পুরুষালী কণ্ঠের এমন সম্বোধনে। একই সঙ্গে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করল এই নামটার কারণে। এই লোকটা সেই শুরু থেকে বলছে সে ইমামা না, এমনকি কখনো তার নাম ধরেও ডাকা হয়নি। আজ হঠাৎ এই নাম, তাহলে কি? না না, এসব ভাবতে চায় না ইমামা। ডিএনএ রিপোর্ট আসার আগে কারো কথায় কানে নিতে চায় না সে। ইমামাকে চুপ হয়ে যেতে দেখে ওপাশের লোকটা যেন ওর মন পড়ে ফেলল। ফিচেল হাসল বোধহয় সে। তারপর ধূর্ততার সহিত মেয়েটাকে ভাসিয়ে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র করে হঠাৎ করে কোমল কণ্ঠে আরেকটি সম্বোধন করে বসল, এলিজাইন। সেই ভারী কণ্ঠের এই নরম কোমল ডাক বিদ্যুতের ঝিলিক হয়ে নারিকায়ার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। ক্ষীণ ক্ষণিকে ইমামার কান্না হঠাৎ থেমে যায়। এবার কষ্টের জায়গায় একরাশ অস্থিরতা এসে ভর করল অকুতভয়ী হৃদিন্দ্রে। বুকের ভেতর অদ্ভুত এক ভাষা অনুভূতি ঘেঁষে গেল। সে আবার বলল, সবাই চেষ্টা করবে আপনাকে দুমড়ে মুচড়া কেলতে, আর আমি একা পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়ে আপনাকে গড়ে তুলব।
বিস্ময় আকুলে ইমামার কৃষ্ণকালো চোখ দুটো স্থির স্তব্ধ। রহস্যের ভেতর থেকে এবার সবকিছুই অবিশ্বাস্য ঠেকছে এই মানুষটার। এই মানুষটা আসলে কি বলছে? শুকনো ঢক গিলে ইতস্তত কণ্ঠে সে কোনোমতে বলল, আপনি? হ্যাঁ, এই আমি। এই আপনি? বিস্ময়ের ঘোরে পাল্টা প্রশ্ন ইমামার। হ্যাঁ, আপনার আমি, শুধুই আপনার, প্রিন্সেস এলিজাবেথ। এলিজাবেথ স্তব্ধ, বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে শুধু বলল, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু তার কণ্ঠে ছিল পাহাড় সম দৃঢ়তা। সম্ভব নয়, আবার অসম্ভবও নয়, সবই নির্ভর করে ইচ্ছা শক্তির ওপর। ইমামার নিঃশ্বাস আটকে গেল, মুখ কুঁচকে কণ্ঠ ভেঙে শুধু বলল, আমি অসুস্থ। আমি জানি। আমার হাতে বেশি সময় নেই। যতটুকু আছে পুরোটাই আমার। আমি একদিন সব ভুলে যাব। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওর চোখ থেকে। সে অধর এলিয়ে মৃদু হাসল ইমামার দিকে তাকিয়ে। তারপর নিরুদ্বেগ ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালো। ফ্লোর লেন্থ টর্চের আলোয় তার কালো ওভারকোটের ছায়া ছড়িয়ে পড়ছে দেয়ালে। পিছন থেকে দেখে মনে হচ্ছে অন্ধকারের রাজা যেন দাঁড়িয়ে আছে। সে একে একে প্রতিটি মনিটরের দিকে তাকিয়ে আবার ফিরল ইমামার চোখে। অতঃপর জড়তা ছাড়া গভীর দৃঢ়তায় আওড়ায়, তবে আমি হব স্মৃতি তৈরির কারিগর। ইমামা তিক্ত হেসে বলল, এসব ফিল্মি ডায়লগ, ফিল্মেই মানায়, বাস্তবে নয়। তার কালচে ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটে উঠল। নাটক সিনেমার শেষটা ডিরেক্টর ঠিক করে, আর আমাদের প্রেম কাহিনীর ডিরেক্টর আমি নিজে। সুতরাং শেষটা সেভাবেই হবে, ঠিক যেভাবে আপনার আমি চাই। থেমে সামান্য হেসে বুকের ভেতর জমে থাকা সমস্ত দোটানা ও পিছুটান ফেলে সে আওড়ায়, আজ থেকে শুরু আমাদের প্রণয়ের আখ্যান, আর এই আখ্যানের লেখক স্বয়ং আমি নিজে। পূর্ণতার শেষ পাতায় এমনভাবে লিখব যে সকলের মনে দাগ কাটবে এই ভিলেনের ভালোবাসা। ইমামার করখানি গভীর ভাঁজ পড়ল। বিস্ময়ের পর বিস্ময়ে ও স্তব্ধ হয়ে যায়। অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, ভিলেন? সে হালকা হেসে বলল, ইয়েস বেবি, আই এম ইয়োর ভিলেন। আপনাকে পাওয়ার যে যুদ্ধে নেমেছি সেখানে জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাই পাওয়া না পাওয়ার পথ ছেড়ে ছিনিয়ে নেওয়ার পথটাই বেছে নিয়েছি আমি। কজ ভিলেন্স নেভার লেট গো, দে টেক হোয়াট দে ওয়ান্ট। কার কাছ থেকে আপনাকে ছিনিয়ে নেবেন আপনি? আপনার কাছ থেকেই, বাঁকা হেসে বলল, গম্ভীর কণ্ঠে। সেই হাসি কি অদ্ভুত শোনালো শের। আমার? হতবিভল্ল ইমামা। ইয়েস বিউটিফুল। একদম মজা করবেন না। ইমামা এবার বেশ সিরিয়াস। মজা? হা, কিছুদিন পর আপনি নিজেই আমার কাছে আত্মসমর্পণ করবেন ম্যাডাম, কারণ আমি আপনাকে বাধ্য করব আমার প্রেমে পড়তে। তখন আর মজা মনে হবে না। বাধ্য করে প্রেম হয় না। এটাই তো ভিলেনের ভালোবাসা। যা হয় না, সম্ভব নয়, সেটাই তারা আদায় করে নেয়, ঠিক যেমন আমি আপনাকে আদায় করব আমার মতো করে। হতভম্ব ইমামা, মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তাকে আরও অবাক করে দিয়ে সে আবার হাসকিস্বরে হিসিয়ে বলল, জুস ক্রোথিং ইফ জেস্টার বানেন। ইমামা থতমত খেয়ে স্তব্ধ হয়ে বসে রইল। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো অস্পষ্ট। কিন্তু পরক্ষণেই হঠাৎ কেঁপে উঠল ওপাশের লোকটার রাশভারী কণ্ঠে। রাজার শাসনের মতো বজ্রকণ্ঠে হঠাৎ করে সে বলে ওঠে, ফ্রম দিস পয়েন্ট অন ইউ বিলং টু মি, ইউ আর মাইন। মাইন মিন্স ওনলি মাইন। You being mine means no other man sees you, touches you, or that you touch any other man. There's no escape, no one else, no more escape, just you and me. ইমামা থরথর করে কেঁপে উঠল। বুকের ভেতর অস্থিরতার ঢেউ ছড়িয়ে পড়ে। ঘাম ঝরে চোখে পড়ল। সেই অস্থিরতা আগুনে রূপ নিল যখন সে আবার তাকে ডাকল, তবে এবার আরও সরাসরি, আরও একনিষ্ঠ সম্বোধনে। রেড। এক নিমিষেই সবকিছু হিতে বিপরীত হয়ে গেল। ইমামার মনে পড়ে গেল সেই শয়তানের কথা। সে সবসময় তাকে রেড ওয়াইন বলে ডাকে। ইমামার ধারণা লাল চুলের জন্যই তাদের ডাকের সাথে রেড সংযুক্ত। বন্ধুরাও সবসময় কটাক্ষ করে রাশিয়ান বলে ডাকে। এই লাল চুলের জন্যই সকলে বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। হঠাৎ করে নিজের চুলের ওপর সমস্ত রাগ ফুঁসে উঠল। ইমামা ফোনটা বিছানার ওপর রেখে ছুটে গিয়ে কেচি বের করল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যখনই চুল কাটতে যাওয়ার প্রস্তুতি নিল, তখনই ফোনের ভেতর থেকে ওপাশের মানুষটার কণ্ঠ আসে। অনুনয়, আদেশ আর অধিকারের মিশলে এক ধরনের সুর। ডোন্ট টাচ মাই থিংস রেড। রুশকন্যার লাল চুল আমার খুব শখের। বহুদিন পর অন্ধকারে ঢাকা মণিকোঠায় একটা শখ জেগে উঠেছে। রূপাঞ্জলের সোনালি চুলে ফ্লিন রাইডার যেভাবে মুকুট পরিয়ে দিয়েছিল, আমিও তেমনই করে আমার প্রিন্সেসের রক্তিম কেশে মুকুট পরিয়ে দিতে চাই। ইমামা চিৎকার করে উঠল, I am just losing myself. Please leave me alone. I am just done all of this. Just feel me, baby.
তার শীতল কণ্ঠে অদ্ভুতভাবে শীতল হয়ে এলো ইমামার ভেতরে সব অনুভূতি। সে আবারও ফোন হাতে তুলে নিল। বিস্মিত কণ্ঠে জানতে চাইল, ফিল ইউ ইন দিস মোমেন্ট, অনলি আই ক্যান কমফর্ট ইউ। হাউ ডু আই নিড টু এক্সপ্লেন হানি? ইমামা যেন তার ইশারা বুঝতে পারল। শুকনো ঢোক গিলে কোটটা হাতে তুলে নিল, বলল, ইজ ইট? ইয়েস বেবি গার্ল। তারপর তার কথা মতো কোটটা গালের সাথে চেপে ধরে শুয়ে পড়ল ইমামা। একটা সময় এভাবেই ঘ্রাণে ঘ্রাণে ঘুমের গভীরে তলিয়ে গেল। স্ক্রিনে ইমামার ঘুমন্ত মুখের দিকে রহস্য করে হাসল সে। বাঁদিকে ঘুরে সে ফোল্ডিং চেয়ারে পায়ের উপর পা তুলে বসে সিগারেট ধরালো। ধোঁয়া শূন্যে ছেড়ে চোখ তুলে তাকালো বাঁদিকের দেয়ালে। দেয়ালে বিশাল বড় ফ্রেমে টাঙানো ইমামার ছবি। এটা পার্টির দিনের ছবি। তাহলে কি অফিসার মাহেশের কথা মতো ইমামাকে দেখে তার লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল? সিগারেট শেষ না হওয়া পর্যন্ত সে একনিষ্ঠ দৃষ্টিতে তাকিয়ে রইল ছবির দিকে। শেষ হলেই উঠে দাঁড়ালো। মনিটরিং রুম থেকে বের হওয়ার পথে তার সামনে এসে দাঁড়ালো পালোয়ানের মতো সুদৃঢ় ঘুটঘুটে কালো একজন ব্যক্তি। তার ভেবাচাকা খাওয়া মুখভঙ্গি স্পষ্ট বলছিল সে সবটা শুনেছে। তার নাম লুকাস। এই রহস্যময় ব্যক্তির ডান হাত সে। লুকাস উঁচু করে বলল, এটা কি ব্লাডি বিস্টের অথেন্টিক কনফেশন ছিল? সে উত্তর দিল না। গ্রীবা সামান্য বাঁকিয়ে সে পিছনে তাকালো। টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজগুলোর মাঝে ইমামার সমস্ত একাডেমিক সার্টিফিকেট, শৈশবের ছবি, স্কুল কলেজের অনুষ্ঠানগুলোর স্মৃতিচিত্রও ছড়িয়ে ছিটিয়েছিল। কিন্তু সব থাকলেও ইমামার জন্মের সময়কার কোনো ছবি নেই। কাগজের স্তরে রাখা ছিল ইমামা ও ইমান ওয়াসিমের ডিএনএ রিপোর্ট। সে রহস্যময়ভাবে সেই রিপোর্টের দিকে তাকিয়ে বাঁকা হাসল। এখন প্রশ্ন দাঁড়ায়, তবে কি সে নিজেও কোনো দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছিল? আর সেই দ্বন্দ্ব পার করার পরে কি আজ প্রকাশ্যে এনেছে নিজের অনুভূতি? লুকাসের কথায় বাঁকা হেসে দাঁতে দাঁত চেপে ধরে বলল, ফাকিং ইয়েস লোকা। লুকাসের চোখে ভয় ফুটে ওঠে। ওর কণ্ঠে কেঁপে ওঠা সুরে আগাম তাণ্ডবের আভাস। ভীতিবিহুয়াল কণ্ঠে লুকাস বলল, ফাদার জানলে আপনাকে ধ্বংস করে ফেলবে বস। I'm going to destroy everything for my princess because now I'm confident and transparent with my own feelings. So from today, things will go the way I want. রক্ত ছলকে ওঠা বলিষ্ঠ কণ্ঠে বলে সে মনিটরিং রুম থেকে বেরিয়ে গেল। লিভিং রুমের দিকে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে ভেসে এলো ভারী দাম্ভিক কণ্ঠ, রেদ। সে পিছন ঘুরে তাকালো। এক মধ্যবয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে আছে, যদিও চেহারায় বয়সের ছাপ একদমই দেখা যায় না। ইয়েস ফাদার। ফাদার দৃষ্টি সুচারু সন্দিহান কণ্ঠ জানতে চাইল, তোমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? গম্ভীর সে আরও গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। নো ফাদার। নতুন ম্যানশনের জন্য জায়গা দেখছ শুনলাম। সে ফাদারের দিকে তাকালো না। চাপা ক্ষোভে ভরা দৃষ্টি ফিরিয়ে নিয়ে জলদ গম্ভীর কণ্ঠে বলল, শান্তির জন্য সবাই একটা জায়গার প্রয়োজন হয় ফাদার। ফাদার আহত দৃষ্টিতে তাকালো। তুমি কি এখানে শান্তি পাচ্ছ না হৃদ? ফিজিক্যালি পাচ্ছি না, মুখের উপর বলে সে হনহনিয়ে চলে গেল। ফাদার স্তব্ধ চোখে চেয়ে থাকল। দেখল তার হৃদ কতটা দূরে চলে গেছে। তার কঠিন সিদ্ধান্ত এই কঠিন ছেলেটাকে কি আরও কঠিন করে দিয়েছে। আকাশে মেঘের তুলোর মতো সাদা ছায়া ভেসে আছে। জানালার পাশে বসে সূর্যের কোমল আলোয় ধুলোমাখা গাছের পাতা ঝিকমিক করছে। দূরে কারো চায়ের কাপে চামচের টুংটাং শব্দ আর পাখিদের ডাকে ভরে আছে সকালটা। 3 দিন লাগলো ইমামার কাঁধের ক্ষত শুকাতে। এই 3 দিনে রুমের বাইরে বেরোয়নি সে, যায়নি ভার্সিটিতে। বদ্ধ ঘরে মায়ার সাথেই তার 3 দিন কেটেছে। ইমান ওয়াসিম সেদিনের পর থেকে আর মেয়ের সাথে কথা বলেন না। মিসিস নিহারিকা তো মেয়ের রুমের দিকেও পা মারেনি। বোনের যা যা যত্নের প্রয়োজন সব এক হাতে করেছে ইমন। ভাইয়ের নিরলস প্রচেষ্টা আর যত্নে আজ কিছুটা সুস্থ ইমামা। ঠিক করেছে আজ ভার্সিটিতে যাবে। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, হাতে আর সময় নেই। এরপর আর সেই শয়তানটা কোনো যোগাযোগ করেনি। করবেই বা কেন? সে তো তার লক্ষ্য পূর্ণ করেছে। ইমামাকে বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করেছে, বাবা মায়ের চোখে অবিশ্বাস্য করে তুলেছে, সমাজের চোখে কুৎসিত করে তুলেছে। তাই হয়তো সে থেমে গেছে, অথবা হয়তো অপেক্ষায় আছে সেই দিনের যেদিন দেখবে ইমামা নিজেকে গুছিয়ে নিচ্ছে, সেদিন ফিরবে কবরে থেকেও। কিন্তু এবার ইমামা নিজে দাঁড়াতে পারেনি। তার পাশে দাঁড়িয়েছে এক অদৃশ্য মানুষ, সুদূর ইটালিতে থাকা সেই রহস্যময় মানুষটা। মাত্র 3 দিনে ইমামা টের পেয়েছে লোকটা তাকে নিঃশব্দে আগলে রাখছে। কারণ ছাড়া সে একবারও ফোন করে না, অথচ ইমামা জানে সে সব সময় তাকে নজরে রাখছে। ওষুধ খাওয়ার সময় হলেই তার ফোন আসে। তার গভীর ভারী কণ্ঠে ধমক মিশে থাকে তাগাদা। আবার যখন বাবার অবিশ্বাস, মায়ের কঠিন মনে হলে ইমামা কান্নায় ভেঙে পড়ে, ঠিক তখনই ফোনটা বাজে। ওপাশ থেকে বুলেটের মতো ঝাঁপিয়ে আসে সেই কঠিন কণ্ঠ। লোকটার ভারী কণ্ঠের
ঝাঁঝালো ধমকে আপনা আপনি কান্না থেমে যায় ইমামার। কিন্তু লোকটার প্রতিটি ধমকের ভেতরেও ইমামা খুঁজে পায় এক অদ্ভুত নিরাপত্তা। লোকটা অত্যন্ত বদমেজাজি, রূঢ়, তবুও তার রূঢ়তার মধ্যেই ইমামা খুঁজে পায় তার আশ্রয়ের নিশ্চয়তা। লোকটা সেদিন বলেছিল একদিন ইমামা নিজেই তার প্রেমে পড়বে। সেদিন ইমামা অবাক হয়েছিল, কি অদ্ভুত আত্মবিশ্বাস লোকটার কথায়। সেদিন সে বুঝতে পারেনি এমন নিশ্চয়তার উৎস কোথায়, কিন্তু এখন সময়ের পরতে পরতে কিছুটা হলেও আঁচ করতে পারছে কেন সে তার কথায় এতটা কনফিডেন্ট ছিল। তবে ইমামা এত সহজে ধরা দেবে না। মায়াকে সারাদিনের খাবার দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ইমামা। গাড়িতে উঠতেই ফোনটা কেঁপে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই ভয়ে শুকনো ঢোক গিলল ইমামা। আবারও সেই শয়তানের নাম্বার থেকে বিশাল বড় একটা মেসেজ এসেছে। ইমামা ম্যাড বিস্ট দিয়ে তার নাম্বার সেভ করে রেখেছিল। নোটিফিকেশনে ক্লিক করে ভীতিগ্রস্ত হৃদস্পন্দনে পড়তে শুরু করলো ইমামা। লং টাইম নো সি বেব, চলো আজ তোমাকে শোনাই আরেকটা নরখাদ্যকের গল্প, যাকে ডাকা হয় ব্রুকলিনের ভ্যাম্পায়ার নামে। তার আসল নাম অ্যালবার্ট ফিশ। নামের সঙ্গে তার কর্মের অদ্ভুত শিউরে ওঠা মিল। মনোবিকারগ্রস্ত এই মানুষরূপী দানব ছিল জিম করবেটের শিকার করা মানুষ খেকো বাঘের থেকেও ভয়ঙ্কর। বন্য জন্তু শিকার করে পেটের দায়, আর সে শিকার করত নিজের বিকৃত খায়েশ মেটানোর জন্য। অ্যালবার্ট ফিশ এতটাই বিকৃত মস্তিষ্কের ছিল যে খুন করার পরেও তার শান্তি আসত না। সে চিঠি লিখত, হ্যাঁ চিঠি লিখত সেই দুর্ভাগ্য পরিবারগুলির উদ্দেশ্যে যাদের সন্তান বা প্রিয়জনকে সে নৃশংসভাবে হত্যা করেছে। চিঠিতে বর্ণনা করত কিভাবে সে তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত কষ্ট দিয়েছে, আর সে বর্ণনা লিখতে লিখতে উপভোগ করত নিজের বিকৃত আনন্দ। ট্রাস্ট মি, রেড ওয়াইন ইমনের আত্মচিৎকার আমাকে প্রশান্তি দেবে। শেষের লেখাগুলো পড়ার সাথে সাথে ইমামার বুকের ভেতরে থেকে চিৎকার ভেসে আসে, ইমন, আমার ভাই। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।